মাঝরাতের নিস্তব্ধতা চিরে যখন অঝোর ধারায় বৃষ্টি নামত, তখন সেই বিশাল জনশূন্য প্রাসাদের একটি অন্ধকার কোণ থেকে ভেসে আসত শিশুদের কান্নার মৃদু শব্দ। যে প্রাসাদে কেবল মৃত্যুর নীরবতার ধুলোবালি রাজত্ব করত, সেখানে কিভাবে জন্ম নিল এক নিষিদ্ধ আশ্রয়ের গল্প। রাজশেখর চ্যাটার্জি যখন তার অতীতের ক্ষত নিয়ে সেই হাবেলিতে ফিরলেন, তিনি জানতেন না যে তার একাকিত্বের দুর্গে এক অসহায় বিধবা মা তার সন্তানদের নিয়ে তিলে তিলে এক নতুন জগৎ তৈরি করে ফেলেছে। এটি কেবল একটি কোটিপতির গল্পের মোড় পরিবর্তন নয়, বরং দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের সংঘর্ষ আর মানবতার এক অগ্নি পরীক্ষার কাহিনী। কেন সেই নারী নিজের জীবন বাজি রেখে এই অভিশপ্ত প্রাসাদে আশ্রয় নিল? আর রাজশেখর কি পারলেন তার আভিজাত্যের দেয়াল ভেঙে এক আর্ত হৃদয়ের ডাক শুনতে? হৃদয়ের গভীর থেকে অনুভব করার মতো এই অবিশ্বাস্য সত্য কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন। দুপুরের তপ্ত রোদে রাজশেখর চ্যাটার্জির চকচকে কালো এসইউভি গাড়িটি যখন গ্রাম্য মেঠো পথ ধুলো উড়িয়ে ছায়াবীতি হাভেলির প্রধান ফটকের সামনে এসে থামল, তখন পেছনের দৃশ্য ধুলোর আস্তরণে ঝাপসা হয়ে গিয়েছিল। ইঞ্জিনের সেই গুরুগম্ভীর গর্জন গ্রামের শান্ত নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল, ঠিক যেমন রাজশেখরের মনের ভেতরে স্মৃতির এক প্রবল ঝড় চলছিল। এই হাভেলিটি শুধু পাথর আর সিমেন্টের তৈরি কোনো কাঠামো ছিল না, এটি ছিল তার প্রয়াত স্ত্রী নন্দিনীর তিল তিল করে সাজানো এক স্বপ্নের নীড়, যা এখন কেবল বেদনার এক নীরব সংগ্রহশালা হয়ে দাঁড়িয়েছিল। 5 বছর আগে তিনি এটি নন্দিনীর জন্য খুব শখ করে কিনেছিলেন, কারণ নন্দিনী শহরের কৃত্রিমতা ছেড়ে প্রকৃতির কোলে শান্তিতে থাকতে ভালোবাসত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 2 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় নন্দিনী তাকে চিরকালের মতো ছেড়ে চলে যান। এরপর থেকে এই বাড়িটি রাজশেখরের কাছে এক পবিত্র স্মৃতির মন্দির হয়ে উঠেছিল, যেখানে তিনি প্রতি বছর স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে নিজের একাকিত্বের সাথে সময় কাটাতে আসতেন। গাড়ি থেকে নেমে রাজশেখর এক লম্বা শ্বাস নিলেন। মনে মনে আশা ছিল যে এই নির্জন বাতাস তার দগ্ধ হৃদয়কে কিছুটা শীতল করবে। কিন্তু যখনই তার দৃষ্টি হাভেলির মূল গেটের উপর পড়ল, তিনি বিস্ময়ে পাথর হয়ে গেলেন। এ কি করে সম্ভব? তার মুখ থেকে অস্ফুট স্বরে একটি প্রশ্ন বেরিয়ে এলো। যে লোহার গেটটিকে তিনি মরচে ধরা আর বিবর্ণ অবস্থায় ফেলে গিয়েছিলেন, সেটি এখন উজ্জ্বল গাঢ় লাল রঙে ঝকঝক করছিল, ঠিক সেই রং যা নন্দিনীর সবথেকে প্রিয় ছিল। রাজশেখরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। যেখানে আগাছা আর বুনো লতাগুল্ম থাকার কথা ছিল, সেখানে এখন খুব সুন্দর করে সাজানো ফুলের বাগান আর চন্দ্রমল্লিকা ফুটেছিল। হাভেলির জানালার কাচগুলো যা ধুলোয় ঢেকে থাকার কথা, তার রোদে হীরের মতো চমকাচ্ছিল। এক অদ্ভুত শিহরণ তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। তার অনুমতি ছাড়া কে এই স্মৃতির মন্দিরে প্রবেশ করার দুঃসাহস দেখালো? রাগ আর কৌতূহল নিয়ে রাজশেখর গেটটিকে সজোরে ধাক্কা দিলেন। আশ্চর্যের বিষয়, গেটটি কোনো শব্দ ছাড়াই মসৃণভাবে খুলে গেল, যেন কেউ নিয়মিত এতে তেল দিয়ে যত্ন করত। ভেতরে পা রাখতেই তার কানে এলো শিশুদের খিলখিল হাসির শব্দ। সেই শব্দ এতটাই জীবন্ত ছিল যে রাজশেখরের মনে হলো তিনি হয়তো দিবা স্বপ্ন দেখছেন। তিনি দ্রুত পায়ে বারান্দার সিঁড়ি টপকে ওপরে উঠলেন এবং অন্দরের খোলা দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। সামনের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার সাজানো বসার ঘরে যেখানে নিথর নিস্তব্ধতা থাকার কথা ছিল, সেখানে জীবন যেন উপচে পড়ছিল। একটি ছোট মেয়ে ঝিলিক হাতে এক পুরনো পুতুল নিয়ে সোফার চারপাশে আনন্দের সাথে দৌড়াচ্ছিল। মেঝেতে পাতা কার্পেটের উপর একটি ছোট্ট শিশু আকাশ আপন মনে হামাগুড়ি দিচ্ছিল, এবং সোফার পাশে দাঁড়িয়ে এক যুবতী লক্ষ্মী ধোয়া কাপড় খুব যন্ত্র করে ভাঁজ করছিল। ঘরের সেই ভ্যাপসা গন্ধের বদলে টাটকা মশলার রান্না আর চন্দনের ধূপকাঠির এক স্নিগ্ধ সুবাস ভাসছিল। রাজশেখরের জুতোর আওয়াজ পেতেই লক্ষ্মী মাথা তুলল। তার চোখে প্রথমে এক মুহূর্তের জন্য স্বস্তি দেখা দিলেও রাজশেখরকে দেখা মাত্রই তা গভীর আতঙ্কে পরিণত হলো। তার হাত থেকে কাপড়ের ঝুড়িটি মেঝেতে পড়ে গেল এবং ধবধবে সাদা কাপড়গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। আপনি আপনি কে? রাজশেখরের কণ্ঠস্বরে এক কঠোর গাম্ভীর্য ছিল। এবং আমার ব্যক্তিগত সম্পত্তিতে আমার বিনা অনুমতিতে আপনি কি করছেন? লক্ষ্মীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে এগিয়ে এলো। আমার ক্ষমা করবেন সাহেব, আমি সব বলছি। রাজশেখরের রাগ তখন আকাশ ছুঁয়েছিল। তিনি এখানে এসেছিলেন মানসিক শান্তির খোঁজে, নিজের স্ত্রীর স্মৃতিতে বিভোর হতে। কিন্তু এখানে এক অজানা নারী তার ব্যক্তিগত জগৎ দখল করে বসেছিল। কি বলবেন আপনি? এটি সরাসরি আইনত অপবাদ।
আমাকে এখনই থানায় খবর দিতে হবে। পুলিশের নাম শুনতেই ঝিলিক ভয়ে দৌড়ে তার মায়ের আঁচলের আড়ালে লুকালো এবং ছোট্ট আকাশ চিৎকার করে কেঁদে উঠল। লক্ষ্মীর চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল, যেন জীবন তাকে বারবার এভাবেই হার মানতে বাধ্য করেছে। না সাহেব, দয়া করে পুলিশকে ডাকবেন না, লক্ষ্মী করুণ সুরে মিনতি করতে লাগল। তার কণ্ঠে এক অসহায় মায়ের আর্তনাদ ছিল। আমার স্বামী গত হয়েছেন, হাতে কাজ নেই। গত মাসে বাড়িওয়ালা আমাদের বৃষ্টির রাতে ঘর থেকে বের করে দিয়েছেন। আমাদের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না। এই প্রাসাদটি বছরের পর বছর জনশূন্য পড়েছিল দেখে আমি ভাবলাম কয়েকটা দিন অন্তত বাচ্চাদের নিয়ে এখানে কাটাই, যতক্ষণ না আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারি। তার কথাগুলো রাজশেখরের কানে পাথরের মতো বাজছিল, কিন্তু তার মন তখনও ক্ষিপ্ত ছিল। ঠিক সেই মুহূর্তে মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকা ছোট্ট ঝিলিক অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, মা, আমাদের কি আবার সেই ফ্লাইওভারের নিচে ঘুমাতে যেতে হবে? এই আবার শব্দটি রাজশেখরের হৃদয়ে তীরের মতো বিঁধল। হঠাৎ তার চোখের সামনে নন্দিনীর সেই মায়াবী মুখটি ভেসে উঠল। নন্দিনী সবসময় বলতো যে বাড়ি কেবল দেয়াল দিয়ে হয় না, মানুষের ভালোবাসা দিয়ে হয়। সে কোনোদিন কোনো অভাবী মানুষকে ফেলাতে পারত না। রাজশেখর নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন এবং এক মুহূর্তের জন্য চোখ বুজলেন। যখন তিনি চোখ খুললেন, তার রাগের আগুন কিছুটা নিভে গিয়েছিল, কিন্তু মনের সেই বিষণ্ণতা তখনও বিদ্যমান ছিল। তুমি জানো তো এটা কত বড় অন্যায়, লক্ষ্মী? রাজশেখর নিজেকে কোনো মতে শান্ত করে বললেন, জানি সাহেব, কিন্তু আমার বাচ্চাদের খিদে আর কনকনে ঠান্ডা আমাকে এই অন্যায় করতে বাধ্য করেছে। আমাকে দয়া করে 10 দিনের সময় দিন। আমি কথা দিচ্ছি আমরা কোনো শব্দ করব না। আপনি বুঝতেই পারবেন না যে আমরা এখানে আছি। রাজশেখর একবার সেই লাল গেটটির দিকে তাকালেন, তারপর পরিপাটি ঘরটির দিকে। এই প্রাসাদে দীর্ঘকাল পর বিষণ্ণতার বদলে প্রাণের স্পন্দন অনুভূত হচ্ছিল। তিনি এক দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন। ঠিক আছে, রাজশেখর গম্ভীর গলায় আদেশ দিলেন, 10 দিন, মাত্র 10 দিন তোমরা এখানে থাকার অনুমতি পাবে। কিন্তু আমার একটি কঠিন শর্ত আছে। তুমি এবং তোমার ওই বাচ্চারা সবসময় আমার চোখের আড়ালে থাকবে। আমি এখানে নিজের মতো করে সময় কাটাতে এসেছি। আমার কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ নয়। তোমরা পেছনের ওই পুরনো চাকরদের ঘরে থাকবে। লক্ষ্মী একরাশ স্বস্তি নিয়ে তার সন্তানদের বুকে জড়িয়ে ধরল। ভগবান আপনার মঙ্গল করবেন সাহেব, আমরা আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করব না। এটি ছিল এক অদ্ভুত সমঝোতা। এক কোটিপতি যে নিঃসঙ্গতা খুঁজছিল এবং এক সর্বহারা পরিবার যার কেবল এক টুকরো ছাদ প্রয়োজন ছিল। রাজশেখর জানতেন না যে এই 10 দিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেই মুহূর্তে ছায়াবিতের দেওয়ালগুলোও যেন এক পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলল। যশবর্ধন এবং লক্ষ্মীর এই অদ্ভুত বোঝাপড়ার ঠিক পরেই হাভেলির সদর দরজা সশব্দে খুলে গেল। এই আকস্মিক আওয়াজ এতটাই তীব্র ছিল যে রাজশেখর এবং লক্ষ্মী দুজনেই চমকে উঠলেন। দরজায় দাঁড়িয়েছিল এই হাভেলির পুরনো পাহারাদার গণেশ, যার চোখ মুখ রাগে লাল হয়েছিল। তার পেছনে গ্রামের এক ছোকরা কৌতূহলী চোখে ভেতরে উঁকি দিচ্ছিল। সাহেব! গণেশ ভেতরে ঢুকেই চিৎকার করে উঠল। তার কণ্ঠে এক অদ্ভুত অধিকার বোধ আর আক্রোশ মেশানো ছিল। সে নিজেকে এই বাড়ির অঘোষিত মালিক ভাবত। এখন লক্ষ্মীকে রাজশেখরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগ সপ্তমে চড়ল। এইসব কি হচ্ছে? এই মেয়েটা আর তার বাচ্চারা এখানে কেন? আমি তো একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আমি তোকে সাবধান করিনি যে এটা বড় লোকের বাড়ি? তুই নিশ্চয়ই চাবি চুরি করে ঢুকেছিস। লক্ষ্মী ভয়ে তার ছেলেকে বুকে চাপটে ধরল এবং ঝিলিককে আঁচলে ঢেকে নিল। সে করুণ চোখে রাজশেখরের দিকে তাকালো। গণেশ অনবরত চেঁচিয়ে বলছিল, এই লোকগুলো চোর সাহেব। আমি শুনেছি এই বিধবাটা শহরে ঘর হারিয়ে এখানে এসেছে। আপনি একে এক্ষুনি পুলিশের হাতে দিন, নইলে এরা আপনার সম্পত্তি দখল করে নেবে। গণেশের চিৎকার রাজশেখরের মাথার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিল। তিনি এখানে এসেছিলেন শান্তির জন্য, চেঁচামেচির জন্য নয়। তিনি নিজেকে সংযত করলেন এবং নন্দিনীর সেই শান্ত মুখের কথা মনে করে বরফ শীতল কণ্ঠে বললেন, গণেশ। রাজশেখর শান্ত কিন্তু অত্যন্ত কঠোর স্বরে বললেন। তিনি প্রতিটি শব্দে জোর দিলেন যাতে গণেশ তার ক্ষমতা বুঝে যায়। এটি আমার সম্পত্তি এবং আমি বর্তমানে এখানে উপস্থিত আছি। আমার পুলিশের প্রয়োজন নেই। তুমি এটা জেনে রাখো যে লক্ষ্মী এবং তার বাচ্চারা আগামী 10 দিনের জন্য আমার অতিথি। অতিথি সাহেব, আপনি কি বলছেন?
গণেশকে মাঝপথেই থামিয়ে দিয়ে রাজশেখর বললেন, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার ডিউটি গেটের বাইরে। এই বাড়ির ভেতরে কি হবে না হবে তাতে তোমার নাক গলানোর কোনো অধিকার নেই। এখন তুমি এখান থেকে বিদায় হতে পারো। গণেশ নিজেকে অপমানিত বোধ করল। সে যেতে যেতে লক্ষ্মীর দিকে বিষাক্ত নজরে তাকালো। ঠিক আছে সাহেব, সে বিড়বিড় করে বলল, কিন্তু আমি বলে দিচ্ছি এই মেয়েটার স্বভাব মোটেই ভালো নয়। বেরিয়ে যাও এখান থেকে। রাজশেখরের গর্জনে গণেশ আরেক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। গণেশ চলে যাওয়ার পর ঘরে এক গভীর নীরবতা নামল। আকাশ তখনও কাঁদছিল। সাহেব, লক্ষ্মী নিচু স্বরে বলল, আপনি আজ আমাদের মান বাঁচালেন। আমি চিরকাল আপনার ঋণী হয়ে থাকব। রাজশেখর চোখ বন্ধ করে এক মুহূর্ত বিশ্রাম নিলেন। আমি কারো ঋণী হতে চাই না লক্ষ্মী। তিনি মেঝের দিকে তাকিয়ে বললেন, আমি কেবল শান্তি চাই। আর শোনো, তিনি সাবধান করে দিলেন, আমি এখানে নন্দিনীর স্মৃতিতে সময় কাটাতে এসেছি। আমার কোনো রকম সমস্যা যেন না হয়। লক্ষ্মী সঙ্গে সঙ্গে নিজের চোখের জল মুছে নিল। আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না সাহেব, আমি কথা দিচ্ছি। রাজশেখর কড়া নিয়ম বেঁধে দিলেন, তোমরা কেবল পেছনের ঘরে থাকবে। রান্নাঘরের জিনিস তখনই ব্যবহার করবে যখন আমি ওপরে থাকব। তোমরা আমার চোখের সামনে আসবে না। তিনি দেখলেন লক্ষ্মীর হাতে একটি ভাঙা মাটির প্রদীপ, যা ঠিক নন্দিনীর শখের মতো। রাজশেখরের মনে হলো নন্দিনীর অস্তিত্ব যেন এই বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে আছে। কাল থেকে, তিনি গম্ভীর স্বরে বললেন, নিজের সীমার মধ্যে থাকবে। নিয়ম ভাঙলে আমি সরাসরি থানা পুলিশ করব। আমরা নিয়ম মানব সাহেব, লক্ষ্মী ধরা গলায় বলল। রাজশেখর ওপরে তার ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করার আগে তিনি একবার পেছনের দিকে তাকালেন। লক্ষ্মী আর তার বাচ্চারা সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় পর রাজশেখরের চোখে জল এলো। তিনি নন্দিনীর ছবির দিকে তাকিয়ে বললেন, আমি জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু এই বাড়িটা এখন আর মরা বাড়ি মনে হচ্ছে না। পরের দিনগুলো রাজশেখরের কাছে এক বিচিত্র অভিজ্ঞতার মতো কাটতে লাগল। বাড়ির ভেতর এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছিল। রাজশেখর উপরের ঘরে নিজের কাজ আর নন্দিনীর স্মৃতি নিয়ে পড়ে থাকতেন, আর লক্ষ্মীও তার বাচ্চারা পেছনের কোয়ার্টারে নিঃশব্দে জীবন কাটাত। বিকেলের পরন্ত রোদে রাজশেখর নিচে নামার সময় ডাল ভাতের সেই চিরাচরিত গ্রাম্য সুগন্ধ পেলেন। এই সুবাস তার বুকের গভীরে এক নাড়া দিল, নন্দিনীর রান্না কথা মনে করিয়ে দিল। রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন তিনি লক্ষ্মীর গলার মৃদু ঘুম পাড়ানি গান শুনতে পেতেন। সেই গানের সুর এতটাই মরমী ছিল যে রাজশেখরের একাকিত্ব যেন কিছুটা হলেও লাঘব হতো। তিনি অনুভব করলেন লক্ষ্মীর লড়াই অনেক বেশি কঠিন। তিনি কেবল শোক পালন করছেন, কিন্তু লক্ষ্মীকে লড়তে হচ্ছে প্রতি মুহূর্তের অস্তিত্বের জন্য। এক রাতে রাজশেখরের খুব জল তেষ্টা পেল। তিনি অতি সাবধানে নিচে নামলেন যাতে কারো ঘুম না ভেঙে যায়। রান্নাঘরে গিয়ে তিনি দেখলেন সবকিছু একদম ঝকঝকে পরিষ্কার। জল খেয়ে ফেরার পথে তিনি দেখলেন লক্ষ্মী দরজায় দাঁড়িয়ে আছে। সেও হয়তো জল নিতে এসেছিল। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে পড়লেন। এক অদ্ভুত নীরবতা তাদের ঘিরে ধরল। সাহেব, লক্ষ্মী ফিসফিস করে বলল, আপনার কি কিছু লাগবে? রাজশেখর তার হাতে এক টুকরো ভেজা পুরনো কাপড় দেখলেন। ওটা কি? তিনি জানতে চাইলেন। লক্ষ্মী কিছুটা লজ্জিত হয়ে বলল, আকাশ রাতে বিছানা ভিজিয়ে ফেলেছিল। আমার কাছে বাড়তি কাপড় বা ডায়াপার কেনার সামর্থ্য নেই সাহেব, তাই এই পুরনো কাপড়টা ধুয়ে শুকাতে দিচ্ছিলাম। রাজশেখর নিজের অঢেল সম্পদের কথা ভেবে এক মুহূর্তের জন্য খুব লজ্জিত বোধ করলেন। তিনি হঠাৎ নরম গলায় বললেন, লক্ষ্মী, তুমি এভাবে কতদিন চলবে? তোমার তো একটা স্থায়ী উপার্জনের পথ দরকার। পরের দিন সকালে রাজশেখর নিচে এসে দেখলেন লক্ষ্মী ঘরদোর পরিষ্কার করছে। তিনি তাকে ডেকে বললেন, আমি সারা রাত ভেবেছি, 10 দিনে তুমি কোথাও যেতে পারবে না। আমি তোমাকে এই হাভেলির দেখাশোনা করার জন্য স্থায়ী চাকরি দিচ্ছি। তুমি বাচ্চাদের নিয়ে এখানেই থাকবে। লক্ষ্মীর চোখে অবিশ্বাস আর আনন্দের জল চিকচিক করে উঠল। কিন্তু সাহেব, আমি তো সামান্য গ্রাম্য মেয়ে। তাতে কিছু যায় আসে না। তুমি এই ভরকে যেভাবে আগলে রেখেছ তা আমার নজরে পড়েছে। এই গেটটা রং করার কথা তোমাকে কে বলেছিল? কেউ না সাহেব, লক্ষ্মী মাথা নিচু করে বলল। আপনার স্ত্রীর ছবির ঘরে আমি নীল আর লাল রঙের অনেক পেইন্টিং দেখেছি। আমার মনে হয়েছিল এই রঙগুলো হয়তো ওনার খুব প্রিয় ছিল, তাই নিজের জমানো কয়েকটা টাকা দিয়ে রং কিনে আমি গেটটা রাঙিয়ে দিয়েছি। রাজশেখর অবাক হয়ে তাকিয়ে রইলেন। নন্দিনীকে না দেখেও লক্ষ্মী তার হৃদয়কে চিনে নিয়েছিল। শোনো লক্ষ্মী, রাজশেখর বললেন, আমি তোমাকে প্রতি মাসে নির্দিষ্ট বেতন দেব। তুমি এই ছায়াবিতের কেয়ারটেকার হিসাবে থাকবে। গণেশ বা গ্রামের কেউ যেন তোমাকে বিরক্ত করতে না পারে সেটা আমি দেখব। কিন্তু একটা কথা মনে রেখো, সততাই তোমার শেষ কথা হতে হবে। লক্ষ্মী ডুকরে কেঁদে উঠল। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সাহেব।
এভাবেই দিন কাটতে লাগল। রাজশেখর এখন আর কেবল ওপরের ঘরে বন্দি থাকতেন না, তিনি মাঝে মধ্যে নিচে এসে বাচ্চাদের খেলা দেখতেন। ঝিলিক এখন আর তাকে ভয় পায় না, বরং মাঝে মাঝে তার কাছে এসে গল্প শুনতে চায়। রাজশেখরের শরীরের অসুস্থতাও যেন অনেকটা কমে এলো, কিন্তু শান্তি কুটিলে যে শান্তি ফিরে এসেছিল তা গণেশের সহ্য হচ্ছিল না। সে গ্রামে কুৎসা রটাতে শুরু করল যে রাজশেখর আর লক্ষ্মীর মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে। একদিন গণেশ একদল গ্রামবাসী নিয়ে হাভেলির সামনে এসে চড়াও হলো। সে রাজশেখরের চরিত্র নিয়ে নোংরা কথা বলতে লাগল। রাজশেখর বাইরে বেরিয়ে এলেন, তার দু চোখে আগুনের শিখা জ্বলছিল। গণেশ, তুমি যে নীচ মনের মানুষ তা আমি জানতাম। লক্ষ্মী এখানে আমার পরিবারের সদস্য হিসেবে আছে। যদি আর একটিও কুৎসিত শব্দ তোমার মুখ দিয়ে বেরোয়, তবে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। গ্রামবাসীদের সামনে রাজশেখরের এই দৃঢ় অবস্থান গণেশকে স্তব্ধ করে দিল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে লক্ষ্মী এই বাড়ির ভবিষ্যৎ। সেই রাতে বারান্দায় চাঁদের আলোয় রাজশেখর আর লক্ষ্মী বসেছিলেন। রাজশেখর তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিলেন। তিনি অনুভব করলেন যে নন্দিনীও হয়তো এটাই চাইত। তিনি লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী, আমি তোমাকে আর তোমার বাচ্চাদের এক সম্মানজনক পরিচয় দিতে চাই। আমি তোমাকে সমাজ স্বীকৃতভাবে বিয়ে করতে চাই। লক্ষ্মী প্রথমে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রাজশেখরের চোখে এক অদ্ভুত সততা আর নিরাপত্তা দেখে সে স্থির হল। অবশেষে গ্রামের ছোট মন্দিরেই তাদের বিয়ের অনুষ্ঠান হলো। রাজশেখর কোনো আভিজাত্যের লড়াইয়ে না গিয়ে সাধারণ মানুষের মতো লক্ষ্মীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন। তিনি ঝিলিক আর আকাশকে নিজের সন্তানের মর্যাদা দিলেন। ছায়াবিথি হাভেলি এখন আর কেবল স্মৃতির স্মারক নয়, বরং এক নতুন জীবনের জয়গানে মুখরিত। নন্দিনীর সেই স্বপ্নের নীড় আজ পূর্ণতা পেল এক অসহায় মায়ের আশ্রয়ের মধ্য দিয়ে।